চ্যানেলে স্বাগত। আজকে আমরা আগের দিন আমরা ডিফিউশন করেছিলাম ব্যাপন, আজকে আমরা পড়ব অভিস্রবণ। যখন আমি ব্যাপন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম ব্যাপন এবং অভিস্রবণ এই দুটোই হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, তাই না? আমি বলেছিলাম এই দুটোই হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। কেন প্যাসিভ মুভমেন্ট? কারণ এক্ষেত্রে যে মুভমেন্টটা দেখাচ্ছে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু কোনোভাবেই ফোর্স দিতে হচ্ছে না আমাকে। তাহলে কোন রকম ফোর্স ছাড়াই কিন্তু এই কণাগুলো মুভমেন্ট করছে। তার জন্য আমরা এই অসমোসিস এবং ডিফিউশন এই দুটো প্রক্রিয়াকে বলেছিলাম প্যাসিভ মুভমেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা অসমোসিস যে জিনিসটা সেটা একটু পড়বো। দেখো, অসমোসিস কিছুই নয়। অসমোসিস হচ্ছে যখন আমি দুটো আলাদা আলাদা ঘনত্বের সলিউশন বা দ্রবণ নেব এবং তাদেরকে যখন সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবৃত্ত পর্দা দ্বারা আলাদা করব, তখন ওই দুটো দ্রবণের মধ্যে যে ডিফিউশনটা হবে, যে ডিফিউশন বা ব্যাপনটা হবে, সেটাই হচ্ছে অসমোসিস। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে অসমোসিস যদি আমাকে এক কথায় বলতে হয় সেটা কি? এক কথায় বলতে হচ্ছে এটা একটা স্পেশালাইজড ডিফিউশন, যেটা কার মাধ্যমে ঘটে? যেটা ঘটে এসপিএম বা সেমি পারমিয়েবল মেমব্রেনের ক্ষেত্রে, অর্ধবৃত্ত পর্দার ক্ষেত্রে, মানে মাধ্যমে কিন্তু এই জিনিসটা ঘটে। তাহলে অসমোসিস কিছুই নয়, একটা স্পেশালাইজড মানে তোমার ব্যাপন, যেটা অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে ঘটে। এইটাই একদম সিম্পল একটা ডেফিনেশন যদি আমাকে বলতে হয় অভিস্রবণের বোঝার জন্য, তাহলে আমি এটা বলতে পারি যে অসমোসিস হলো এক ধরনের স্পেশালাইজড অভিস্রবণ। কাদের মধ্যে ঘটছে? দুটো আলাদা ঘনত্বের দ্রবণের মধ্যে ঘটছে। কার দ্বারা ঘটছে? এসপিএম বা অর্ধবৃত্ত পর্দার দ্বারা ঘটছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অভিস্রবণ। দেখো, আজকে আমরা অভিস্রবণের একটা বেসিক আইডিয়া নেব, কয়েকটা সাধারণ উদাহরণ দিয়ে কিছু কেমিস্ট্রির মাধ্যমে আমরা কিন্তু আজকে অভিস্রবণটা শিখবো। দেখো, আমি অভিস্রবণে ঢোকার আগেই যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ কি। সলিউশন বা দ্রবণ কি, বা একটা সলিউশন কি দিয়ে তৈরি হয়? দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। তাহলে যখন একটা সলভেন্ট এবং একটা সলিউট একত্রিত হয় তখন তৈরি হয় একটা সলিউশন বা দ্রবণ। এখানে সলভেন্ট কি? এখানে সলভেন্ট হচ্ছে দ্রাবক, যার মধ্যে দ্রাবকে গোলা হয়, তাই না? তার মানে যখন আমি একটা গ্লাসের মধ্যে জল নিলাম এবং সেই জলের মধ্যে যখন আমি চিনি দিচ্ছি, নিয়ে কি তৈরি হচ্ছে? শরবত, তাই না? তাহলে এক্ষেত্রে শরবতটা হচ্ছে দ্রবণ, জলটা হচ্ছে দ্রাবক, আর চিনিটা হচ্ছে দ্রাবক, তাই না? তার মানে যখন আমি দ্রাবকের মধ্যে গুলছি তৈরি হচ্ছে সলিউশন বা দ্রবণ। এই জিনিসটা আগে সব থেকে ভালো করে ক্লিয়ার করো। যদি আমাকে একটা চিনির সলিউশন বা চিনির দ্রবণ নিতে হয়, এক্ষেত্রে দ্রাবকের পরিমাণটা বেশি হবে এবং চিনির পরিমাণ যেটা দ্রাবক সেটা হবে কম, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে দ্রাবকের মধ্যে দ্রাবকে গোলা হয়, অর্থাৎ যার মধ্যে গোলা হচ্ছে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কে গোলা হচ্ছে সেটা হচ্ছে দ্রাবক। এই কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার থাকবে, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে সলিউশন, দুটো আলাদা ঘনত্বের সলিউশনের মধ্যে, তাই না? তাহলে আমরা সলিউশন বা দ্রবণের কনসেপ্টটা পেয়ে গেলাম। এবারে আমাকে কি পেতে হবে? এবারে আমাকে যে কনসেপ্টটা পেতে হবে সেটা হচ্ছে ঘনত্ব বা কনসেন্ট্রেশন কি। দেখো, ঘনত্ব বা কনসেন্ট্রেশন হচ্ছে কনসেন্ট্রেশন, বা এটাকে আমরা বলছি ঘনত্ব। কি কি জিনিস? উদাহরণ দিয়ে আমি দুটো পাত্র নিলাম, একটা এ একটা বি। ঠিক আছে, এই পাত্রতে আমি ধরো 1 লিটার জলে আমি 2 লিটার
2 স্পুন 2 চামচ, আমি 1 লিটার জলে 2 চামচ আমি কি নিলাম, চিনি নিলাম, ঠিক আছে, সরি নুন নিলাম, ধরো এক্ষেত্রে নুন নেব। এক্ষেত্রে আমরা 1 লিটার জলে ধরো 1 স্পুন নুন নিলাম। তাহলে এতে আমি কি করলাম, এ যে পাত্রটা নিয়েছি এই পাত্রতে আমি 1 লিটার জলে 2 স্পুন বা 2 চামচ আমি নুন নিয়েছি, আর বি পাত্রতে আমি 1 লিটার জলে 1 স্পুন নুন নিয়েছি। ওকে, তুমি বলো তো এই দুটো দ্রবণের মধ্যে কোনটা বেশি নোনতা লাগবে? অবশ্যই এইটা বেশি নোনতা লাগবে যেখানে 2 স্পুন নুন আছে, তাই না? তাহলে কার ঘনত্ব বেশি? অবশ্যই এর ঘনত্ব বেশি যেখানে সলিউট বা দ্রাবের পরিমাণ বেশি আছে। তাহলে যদি আমাকে এটাকে একটা এই টোটাল যে ঘটনাটা আমরা এখন দেখলাম এটাকে যদি আমাকে সমীকরণে লিখতে হয় আমি কি লিখবো? আমি লিখবো যে কনসেন্ট্রেশন সব সময় সমানুপাত থাকবে কার সঙ্গে? সলিউট বা দ্রাবের সঙ্গে। এটা আমি লিখতে পারি, এটা আমার 1 নম্বর সমীকরণ, যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব সব সময় একটা দ্রবণে সলিউট বা দ্রাবের যেই পরিমাণ তার সাথে সমানুপাতিক থাকবে, অর্থাৎ সলিউটের পরিমাণ যত বাড়বে একটা দ্রবণের ঘনত্ব তত বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। ওকে, খুব ভালো। সেকেন্ড কন্ডিশন, আমি এটা বলে দিই, এটার ক্ষেত্রে কিন্তু সবসময় যে সলভেন্টটা আমরা নেব সেটাকে কিন্তু ইউনিট বা একক থাকতে হবে। আমি দু ক্ষেত্রে কিন্তু 1 লিটার করে জল নিয়েছিলাম, তাই না? তার মানে দুটো ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ কিন্তু একক ছিল। তার মানে তবেই কিন্তু আমরা সলভেন্টের পরিমাণটা যত বাড়বে কনসেন্ট্রেশনের পরিমাণটা মানে তত বাড়বে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথম যেই এটা ছিল কন্ডিশনটা, যে ঘনত্ব সবসময় সলিউটের সাথে সমানুপাতিক হারে বাড়বে যখন সলভেন্টটা একক থাকবে। ওকে, সেকেন্ড কন্ডিশন। আবার আমরা দুটো জার নিলাম, আবার আমরা দুটো গ্লাস নিলাম, নিয়ে এক্ষেত্রে আমরা 1 লিটার জলে আমি আবার 2 স্পুন নুন মেশালাম, নুন, আর এখানে আমরা 2 স্পুন নুন 2 লিটার জলে মেশালাম। আগের কন্ডিশনে আমরা সলভেন্টটাকে একক রেখেছিলাম, এখন দেখো আমরা সলিউট বা দ্রাবটাকে একক রেখেছি, তাই না? 1 রেখেছি 2 স্পুন করে। তাহলে বলো তো এখানে 1 লিটার জলে 2 স্পুন আছে আর এখানে 2 লিটার জলে 2 স্পুন আছে, এক্ষেত্রে কোনটা বেশি নোনতা লাগবে? তার মানে এটা 2 লিটারে 2 স্পুন, তার মানে আমি যদি 1 লিটার দিই তাহলে এখানে অবশ্যই 1 স্পুন হবে, তাই না? আমি তো তাই পাচ্ছি এখান থেকে, যে ক্ষেত্রে 1 লিটার জলে তাহলে 1 স্পুন চিনি আছে, এই নুন আছে। তাহলে এখানে আমি পাচ্ছি 1 লিটারে 2 স্পুন আর এখানে আমি পাচ্ছি 2 লিটারে 2 স্পুন, অর্থাৎ 1 লিটারে 1 স্পুন। কোনটা বেশি নোনতা হবে? অবশ্যই এইটা বেশি নোনতা হবে, কারণ এখানে তোমার যে সলিউট সেই সলিউটের পরিমাণটা বেশি আছে, তাই না? তাই তো? তার মানে এক্ষেত্রেও দেখো কনসেন্ট্রেশন বা ঘনত্বের যে পরিমাণটা সেটা অবশ্যই সলিউটের সাথে তো সমানুপাতিক হারে আছে। এখানে 2 স্পুন, এখানে আমরা ঐকিক নিয়ম করে দেখলাম এখানে 1 স্পুন আছে, অবশ্যই বাড়ছে। কিন্তু দেখো যদি সলভেন্ট মানে যদি সলিউট তোমার একক থাকে, ইউনিট থাকে, তবে কিন্তু কনসেন্ট্রেশনের যে পরিমাণটা সেটা সলভেন্টের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। যেখানে যত কম সলভেন্ট থাকবে বা দ্রাবক থাকবে কনসেন্ট্রেশনের পরিমাণটা তত বাড়বে, তাই না? তার মানে সলভেন্ট নিচের দিকে যাচ্ছে, কনসেন্ট্রেশন উপরের দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই সেকেন্ড আমরা সূত্রতে লিখতেই পারি যে কনসেন্ট্রেশন সবসময় সলভেন্টের সাথে বা দ্রাবকের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, যেখানে সলিউটটা হচ্ছে
ইউনিট বা একক, তাই না? এক্ষেত্রে আমি দুটোই 2 স্পুন করে নিয়েছিলাম, এটা তো আমি হিসাব করার জন্য বার করে নিয়েছিলাম, অরিজিনালি তো আমার এটাই ছিল। তাহলে যখন দ্রাবটাকে আমরা একক নেব তখন কনসেন্ট্রেশনের পরিমাণটা দ্রাবকের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে, অর্থাৎ যত সলভেন্ট কমবে তত আমার কনসেন্ট্রেশন বাড়বে। ওকে, এটা ক্লিয়ার হলো। তার মানে এই দুটো সূত্রকে যদি এবার আমি মার্জ করে দিই তাহলে আমরা মেন সূত্রটা কি পাবো? মেন সূত্রটা পাবো যে কনসেন্ট্রেশন ভ্যারিজ টু সলিউট বাই সলভেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য এই দুটো সমীকরণকে আমি একসাথে করে দিলাম, যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব ভ্যারিজ অ্যাজ সলিউট বাই সলভেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে এই দুটো সমীকরণকে একত্রিত করে আমি এই মেইন সমীকরণটা পেলাম। এটা মনে রাখবে, এটা আমাদের বুঝতে সুবিধা করবে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন পেয়ে গেলাম, আমরা কনসেন্ট্রেশন বুঝে গেলাম। অর্থাৎ এতক্ষণ যা করলাম সেটাকে শর্টকাটে যদি আমাকে বুঝতে হয় আমি কি বলতে পারবো? যেখানে কনসেন্ট্রেশন কম, তাই না, সেখানে অবশ্যই সলভেন্ট বেশি থাকবে, তাই না? আর যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখানে সলভেন্ট কম থাকবে, তাই না? উদাহরণ দিয়ে ভাবো, ধরো একটা গ্লাসের মধ্যে তুমি জল 5 লিটার নিছো আর সেখানে চিনি নিছো 5 চামচ, 5 চামচ চিনি নিছো, তাই না? আর এটার ক্ষেত্রে তোমরা কি দেখছো? এখানে দেখছো তুমি 2 লিটার জলে তুমি 10 স্পুন চিনি দিয়েছো, তাই না? বা আমি একই রাখলাম, 10 স্পুন করলাম না, এটাকে আমি 5 স্পুনই করে দিলাম, এখানেও 5 স্পুন এখানেও 5 স্পুন। তাহলে কোনটা বেশি মিষ্টি হবে? 5 লিটারের জলটা বেশি মিষ্টি হবে না 2 লিটারের জলটা বেশি মিষ্টি হবে? অবশ্যই 2 লিটারের জলটা বেশি মিষ্টি হবে, তার জন্য কনসেন্ট্রেশনটা বেশি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটুখানি মাথায় ভরে নাও যে কনসেন্ট্রেশন যেখানে কম সেখানে সলভেন্টটা বেশি, আর কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখানে সলভেন্টটা কম। আমি এর জন্য বললাম ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে এইটা একটু মাথাতে ভরে নাও। তাহলে আমরা সলিউশনের ধারণা পেয়ে গেলাম, আমরা কনসেন্ট্রেশন বা ঘনত্বের ধারণা পেয়ে গেলাম। এবারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার এসপিএম, অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন কি জিনিস। দেখো মুছলাম, এটা কি জিনিস? আমরা অভিস্রবণের ক্ষেত্রে বা বায়োলজিতে, অভিস্রবণ ঠিক নয়, আমরা বায়োলজিতে বেশ কয়েকটা মেমব্রেন পাই, ঠিক আছে? তার মধ্যে একটা মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, দেখো প্রথম থেকে শুরু করি। পর্দা অনেক রকমের হয়, মেইনলি একটা হচ্ছে অভেদ্য পর্দা বা ইমপারমিয়েবল মেমব্রেন। অভেদ্য, যেখানের মধ্যে দিয়ে সলিউট বা সলভেন্ট কেউই যেতে পারবে না, যে পর্দার মধ্য দিয়ে না সলিউট যেতে পারবে না সলভেন্ট যেতে পারবে, সেই পর্দাকে বলা হয় অভেদ্য বা ইমপারমিয়েবল মেমব্রেন। ইমপারমিয়েবল মেমব্রেন বা এটাকে আমরা বলি অভেদ্য পর্দা। ঠিক আছে, যে পর্দার মধ্য দিয়ে, ধরো এই পর্দাতে এত বড় বড় ছিদ্র আছে যার মধ্য দিয়ে সলিউট এবং সলভেন্ট দুটোর অণুই যাতায়াত করতে পারে, দুটোর কণাই যাতায়াত করতে পারে। অর্থাৎ এখানে দুজনাই যাতায়াত করতে পারছে, এও যাতায়াত করতে পারছে এও যাতায়াত করতে পারছে। এই ধরনের পর্দাকে বলা হয় ভেদ্য পর্দা, বা এটাকেই বলা হয় ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন বা এটাকেই বলা হয় ভেদ্য পর্দা। ঠিক আছে, আর যে পর্দাটার মধ্য দিয়ে সলিউট, তাই না, যে পর্দাটার মধ্য দিয়ে সলিউট যেতে পারবে না কিন্তু সলভেন্ট যেতে পারবে সেই পর্দাটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা, তাই না? অর্ধ মানে হাফ। দেখো
দুজনের মধ্যে একজন যেতে পারছে, তাই না, হাফ নাম্বার অফ যেতে পারছে, তাদেরকে বলা হচ্ছে অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। সলভেন্ট যেতে পারছে কিন্তু সলিউট যেতে পারছে না। তার মানে যদি একটা চিনির দ্রবণের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে চিনিতে কি কি থাকে? চিনির দ্রবণে চিনি থাকে আর জল থাকে, তাই না, যেখানে চিনি হচ্ছে সলিউট, জল হচ্ছে সলভেন্ট। তাহলে অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে জলটা যেতে পারবে কিন্তু চিনিটা যেতে পারবে না, এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। বলতে পারলাম? ঠিক আছে। আরেকটা মেমব্রেন যেটা হয় সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা প্রভেদক ভেদ্য পর্দা। সিলেক্টিভ, আমি সিলেক্ট করতে পারবো, তাই না? তার মানে এখানে দুজন আছে, সলিউট আর সলভেন্ট। তাহলে প্রভেদক ভেদ্য পর্দার ক্ষেত্রে কি হয়, তুমি একটা সেলের ক্ষেত্রে যখন যেটা দরকার হবে ও সেটাকে মানে পাস করার পারমিশন দেবে। যদি একটা কোষে সলিউট দরকার হয় তাহলে ও সলিউটকে আসার পারমিশন দিচ্ছে ভায়া মেমব্রেনটা বা পর্দাটা। যখন সলভেন্টের দরকার পড়ছে তখন সলভেন্টকে ভেতরে আসার বা ওই পর্দাটা পার করার অনুমতি দিচ্ছে। এইটাকেই বলা হচ্ছে, অর্থাৎ যে পর্দার মধ্যে দিয়ে কখনো সলিউট পার হতে পারে, কখনো সলভেন্ট পার হতে পারে, সেই রকম পর্দাকে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা। ঠিক আছে, বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। কিন্তু আমরা যখন ডিফিউশন করব আমাদের বেশি দরকার কিন্তু এই অর্ধবৃত্ত পর্দাটা, যার মধ্যে দিয়ে সলভেন্ট যেতে পারবে কিন্তু সলিউট যেতে পারবে না। ওকে, বেশ। এইবারে এই যে আমরা তিনটে কনসেপ্ট নিলাম, দ্রবণ, কনসেন্ট্রেশন এবং এই যে এসপিএম বা সেমি পারমিয়েবল মেমব্রেন, এই সবকটাকে এবারে এক জায়গায় করব, দেখব কি ঘটনা ঘটে। দেখো, মুছে দিলাম এটা। এবারে ঘটনাটা কি ঘটে, আমি একটু আগেই বললাম যে অসমোসিস বা অভিস্রবণ কিন্তু হচ্ছে একটা স্পেশালাইজড ডিফিউশন বা ব্যাপন, তাই না? ব্যাপনের ক্ষেত্রে কি হয়, পদার্থের বা সলিউশনের বা দ্রবণের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসে, মানে বেশি থেকে কমের দিকে যাত্রা করে ডিফিউশনের ক্ষেত্রে। কিন্তু আমি একটু আগেই বললাম যে অভিস্রবণের ক্ষেত্রে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাতায়াতটা হয়। তাহলে কি করে এটা ডিফিউশন হচ্ছে, তাই না? দেখো, ভালো করে বোঝো জিনিসটা কি। তার মানে আমি এখানে দুটো সলিউশন নিলাম, এই দুটো সলিউশন, এটা এ সলিউশন, এটা বি সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে কম ঘনত্ব আর এটা হচ্ছে বেশি ঘনত্ব, তাই না? আর মাঝখানে নীলটা হচ্ছে এসপিএম, অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আমি দুটো পর্দাকে আলাদা করেছি। কেন আলাদা করলাম? কারণ এসপিএমটা যদি না থাকতো তাহলে কিন্তু দুটো ঘনত্বের দ্রবণ একসাথে মিশে গিয়ে একটা হোমোজেনাস সলিউশন তৈরি করতো, একটা সমঘনত্বের দ্রবণ তৈরি করতো, যেটা আমার কাম্য নয়। তার জন্য আমি দুটো আলাদা ঘনত্বের দ্রবণকে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করে দিয়েছি। বেশ, তার আগে একটা কথা বলে দিই, যে সমস্ত দ্রবণে দ্রাবক জল হয়, মানে যে সমস্ত দ্রবণে সব সময় দ্রাবকটা জল, সেই সলিউশনকে বলা হয় অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস, সেই সলিউশনকে বলা হয় অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়া কথাটার মানে হচ্ছে জল। তাহলে এটা মনে রাখবে যে যে দ্রবণে দ্রাবক সবসময় জল, সেই দ্রবণকে বলা হয় অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে। আর প্ল্যান্ট বডিতে বা অ্যানিমাল বডিতে সমস্ত সলিউশনই কিন্তু হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, সমস্ত সলিউশন কিন্তু হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ প্ল্যান্ট এবং অ্যানিমাল বডিতে আমরা যত রকমের সলিউশন পাবো সেখানে সবসময় দ্রাবক হচ্ছে জল। কনসেপ্ট ক্লিয়ার? সব সময়, এভরি টাইম যখনই আমরা প্ল্যান্ট বা অ্যানিমাল বডিতে কোনো সলিউশন নেব, সেই সলিউশনের দ্রাবক হচ্ছে সবসময় জল। তার জন্য ওই ধরনের সলিউশনকে আমরা বলবো অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো আলাদা আলাদা ঘনত্বের দ্রবণকে নিলাম, একটা এ একটা বি, নিয়ে দুটো দ্রবণকে আমরা একটা এসপিএম এর মাধ্যমে আলাদা করে দিয়েছি। আচ্ছা, কম ঘনত্ব, তাই না? আর তাহলে আরেকটা কথা বলে দিই, তাহলে অ্যাকোয়াস সলিউশনের দুটো অ্যাকোয়াস সলিউশনকে যদি আমরা আলাদা আলাদা ঘনত্বের অ্যাকোয়াস সলিউশনকে যদি আমরা অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করি,
তাহলে অর্ধবেদ্য পর্দা দিয়ে সবসময় কে পার হয়? সলভেন্ট পার হয়। তার মানে দুটো অ্যাকোয়াস সলিউশনকে যদি আমরা এসপিএম দিয়ে আলাদা করি তাহলে সবসময় কে পারাপার করতে পারবে? জল, তাই না? তাহলে এই কনসেপ্টটাও তোমরা ভালো করে মাথায় রেখে দাও। কেন জল বেরোবে? কারণ অ্যাকোয়াস সলিউশন সবসময় সলভেন্ট হচ্ছে জল, তাই না? আর এসপিএম এর মাধ্যমে সবসময় সলভেন্টই ক্রস করে। তার জন্য আমরা বলছি যে অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে এসপিএম দিয়ে সবসময় জলই বেরোবে। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকা জরুরি। বেশ, এবারে দেখো, এবারে আমরা মেন ডিফিউশন এই মেন অসমোসিস চ্যাপ্টারে আসবে যে কি করে এটা একটা স্পেশালাইজড তোমার ডিফিউশন বা ব্যাপন। দেখো, কম ঘনত্ব, তার মানে এখানে দুটো অ্যাকোয়াস সলিউশন নিচ্ছি আমি, তার মানে এখানে সলভেন্টের পরিমাণ কম ঘনত্ব, তার মানে বেশি হবে। সলভেন্ট বেশি, তার মানে জল বেশি। ঘনত্ব বেশি, তার মানে সলভেন্ট কম, তার মানে জল কম। কনসেপ্ট ক্লিয়ার? এসপিএম দিয়ে সবসময় যেহেতু দুটো অ্যাকোয়াস সলিউশন, তার মানে কে বেরোবে? সলভেন্ট বেরোবে। এখানে সলভেন্ট কে? জল। তাহলে এসপিএম দিয়ে কে বেরোবে? জল বেরোবে, তাই না? আর তোমরা জানো যে অসমোসিস প্রক্রিয়ায় আমরা ডেফিনেশনে বা সংজ্ঞাতে কি পেয়েছি? যে অসমোসিস প্রক্রিয়ায় সবসময় দুটো আলাদা ঘনত্বের দ্রবণকে যদি এসপিএম দিয়ে আলাদা করে দেওয়া হয় তাহলে সবসময় কম ঘনত্বের দ্রবণটা বেশি ঘনত্বের দিকে আসবে। ওকে, তাই তো? কিন্তু দেখো এইটাই ঘটবে, কিন্তু একটু অন্যভাবে ভাববো। দেখো, আমরা এখানে হাইড্রোজেনের এখানে জলের পরিমাণ বেশি, এখানে জলের পরিমাণ কম। ডিফিউশনে কি হয়? সবসময় বেশি থেকে কমের দিকে আসে। তার জন্য দেখো অর্ধবেদ্য পর্দা দিয়ে সলভেন্ট গুলো চলে আসছে, তার মানে জল চলে আসছে। কোথা থেকে কোথায়? এখানে H2O বেশি আছে, এখানে H2O কম আছে, তাই না? তাহলে দেখো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডিফিউশনই হলো, কারণ এখানে বেশি জলটা অর্ধবেদ্য পর্দা পেরিয়ে কম জলের দিকে এলো এবং একটা টাইমে যখন জলের পরিমাণ দুটো সমান হয়ে যাবে তখন এই অভিস্রবণটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এইটাই হচ্ছে, এই কারণে আমরা অসমোসিসকে বলবো একটা স্পেশালাইজড ডিফিউশন। এখানেও কিন্তু বেশি থেকে কমের দিকেই রান করছে, কিন্তু কোনটা? জলটা। আর এখানে যদি আমরা ঘনত্বের বেসিসে বলি তাহলে কিন্তু দেখো কম ঘনত্বটা বেশি ঘনত্বের দিকেই আসছে, তাই না? ঘনত্বের বেসিসে বললে। কিন্তু এসপিএম এর মাধ্যমে যদি আমরা জলের চলাচলটা দেখি তাহলে কিন্তু ব্যাপনের মতনই বেশি থেকে কমের দিকে আসছে। এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখো আবার এটাও বলে দিই তোমাদেরকে যে যখন ঘনত্বের পরিমাণটা কম থাকবে অন্য একটা ঘনত্বের তুলনায়, তখন আমরা সেই সলিউশনটাকে বলি টনিক। তখন আমরা সেটাকে বলি হাইপোটনিক সলিউশন। কার বেসিসে? অন্যটার বেসিসে, তাই না? অন্যটার তুলনায় এই সলিউশনটা হচ্ছে হাইপোটনিক, কম ঘনত্বের। তাহলে এই ঘনত্বটা কি হবে? এর তুলনায় বেশি, তার জন্য এটাকে আমরা বলবো হাইপারটনিক সলিউশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে যে হাইপোটনিক বা হাইপারটনিক সবসময় কিন্তু আমরা বলছি অন্য একটা দ্রবণের তুলনায়। তাহলে এখানে আমরা যখন দুটো আলাদা আলাদা ঘনত্বের সলিউশন নিয়েছি তার মানে অবশ্যই এটা তো কম ঘনত্বের, এটা কম ঘনত্বের। তাহলে এই কম ঘনত্বটা কার তুলনায়? এর তুলনায় কম, তার জন্য এর তুলনায় এই সলিউশনটা হচ্ছে হাইপোটনিক সলিউশন, আর এর তুলনায় এই সলিউশনটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। ঠিক আছে, আর যখন দুটো ঘনত্ব সমান হবে
যখন দুটো ঘনত্ব সমান যখন ঘনত্বের হবে তখন তাদেরকে বলা হয় একে অপরের আইসোটনিক সলিউশন। ঠিক আছে, তাহলে যখন ঘনত্ব দুটো সমান তখন দুটো সলিউশন হচ্ছে আইসোটনিক। আইসো কথাটার মানে হচ্ছে সমান। আর যখন দুটো আমি কম ঘনত্বের বেশি ঘনত্বের নিয়েছি তাহলে এই কম ঘনত্বটা কার তুলনায় কম, একা থাকলে তো কম বেশি বলতে পারছি না। যখনই আমি একটা বেশি ঘনত্বের সলিউশন নিচ্ছি তখন কিন্তু বলতে পারছি যে এই ঘনত্বটার তুলনায় এর এই সলিউশনের ঘনত্বটা কম, তাহলে এর তুলনায় এটা হচ্ছে হাইপোটনিক আর এর তুলনায় এটা হচ্ছে হাইপারটনিক। তাহলে সবসময় কিন্তু এই টনিক যে সলিউশন গুলো এগুলো আমরা একে অপরের তুলনায় করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার অসমোসিসের ধারণা যে সবসময় যদি আমরা ঘনত্বের দিক থেকে বলি অবশ্যই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসছে। কিন্তু যখন যদি আমরা জলের বেসিসে বলি তাহলে পরে কিন্তু আমি বলেই দিলাম যে অর্ধবেদ্য পর্দা দিয়ে যদি জলের যাতায়াতকে আমরা বলি তাহলে অবশ্যই এখানে দেখো ব্যাপনের মতো ঘটনা ঘটছে, বেশি থেকে কমের দিকে আসছে। ঠিক আছে, যদি গুলিয়ে যায় তাহলে একটা শর্টকাট জিনিস সবসময় মনে রাখবে, তাহলে কোনোদিন গোলাবে না, যে ওই যে সলিউশন ওই সলিউশন সব সময় হাইপো থেকে হাইপারের দিকে যাবে, হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে যাতায়াত করবে, শুধু মাঝখানে থাকবে একটা এসপিএম, বাস আর কিছু মনে রাখতে হবে না। এইটা মনে রাখো, তোমার ডিফিউশন অসমোসিস বোঝাটা কমপ্লিট, যে সলিউশন সব সময় হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে যাবে, শুধু একটা এসপিএম মেমব্রেনটা মাঝখানে থাকবে, বাস আর কিছু না। তাহলে এটা ছিল তোমার ডিফিউজ মানে অসমোসিসের একটা ধারণা। এবারে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই অভিস্রবণটা কোথায় কোথায় দেখতে পাবো? যখন প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জল শোষণ দেখি মূলের মাধ্যমে তখন কিন্তু আমরা অভিস্রবণ প্রক্রিয়াটা দেখব। যখন ওই জলটা সমস্ত কোষগুলো পেরিয়ে যখন পাতা অবধি পৌঁছাচ্ছে, সেই যে কোষ টু কোষ, একটা কোষ থেকে আর একটা কোষে জলের যে গমনটা, জলের এই যাতায়াতটা, এটাও কিন্তু আমরা অভিস্রবণের মাধ্যমেই দেখব। ঠিক আছে, তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার রাখবে যে অভিস্রবণের ক্ষেত্রে জলের যাতায়াত সবসময় হাইপো থেকে হাইপারের দিকে হবে, আর অবশ্যই মাঝখানে একটা এসপিএম থাকবে বা অর্ধবেদ্য পর্দা থাকবে। ঠিক আছে, এইটুকু জিনিস মনে রাখবে, তাহলে পরে দেখবে যে আমাদের অসমোসিসটা বুঝতে কিন্তু প্রবলেম হবে না। কখনোই তুমি অসমোসিস এবং ডিফিউশন, অভিস্রবণ এবং ব্যাপনকে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার আজকে অভিস্রবণের ক্লাস। ভালো করে বুঝবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে তোমরা বই পড়ো বা নোট পড়ো, একদম টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।